আসসালামু আলাইকুম, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি শাফায়েত জামিল বলছি জার্মানি থেকে। আজকে ভিডিওতে আমরা কথা বলবো জার্মানিতে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কত টাকা খরচ হয়, কত ইউরো খরচ হয়। গত ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি যে একটা স্টুডেন্টের মাসিক ইনকাম কত হতে পারে, ম্যাক্সিমাম এবং মিনিমাম বোথ। আজকে আমরা আলোচনা করব কত খরচ হতে পারে, এবং আমি এই ভিডিওতে A to Z কী পরিমাণ খরচ হতে পারে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জার্মানিতে পড়ালেখা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই বিষয়ে আলোচনা করব। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। খরচের কথা প্রথমে চিন্তা করলে চলে আসে আপনার থাকা, অ্যাকোমোডেশন। সো ডেফিনেটলি এই বিষয়টি আপনার ডিপেন্ড করে আপনি আসলে কোথায় থাকেন, কারণ আপনার এক স্থানের বাসা ভাড়া অথবা অ্যাকোমোডেশন আপনার অন্য স্থানে বাসা ভাড়া অথবা অ্যাকোমোডেশনও সমান নাও হতে পারে। সো এটা অবশ্যই ফ্ল্যাকচুয়েট করে, বাট আমি আপনাদেরকে একটা অ্যাভারেজ আইডিয়া দিব। সো অ্যাকোমোডেশনের খরচটা আসলে ডিপেন্ড করে সিটি টু সিটি। এখন আপনি যদি একজন স্টুডেন্ট যে কিনা বার্লিনে থাকতে চান, তার খরচের সাথে একটি ছোট শহরে ইউনিভার্সিটির যদি কোনো স্টুডেন্ট তার হিসাবের সাথে মিলবে না। সো ডেফিনেটলি ফ্রাঙ্কফুর্ট, বার্লিন, মিউনিক এগুলো অনেক বড় বড় শহর, এগুলোর খরচ হচ্ছে টোটালি ডিফারেন্ট কম্পেয়ার টু আদার সিটিস, স্মল সিটিস অর মিডিয়াম সিটিস। সো ডেফিনেটলি এই জিনিসগুলো ডিপেন্ড করে আসলে আপনার কোন সিটিতে আপনি থাকছেন। সো সিটি টু সিটি কম্পেয়ার করার পর নেক্সট যে ফ্যাক্টরটা কাজ করে অ্যাকোমোডেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনি কোথায় থাকতে চান, কী টাইপের অ্যাকোমোডেশনে থাকতে চান। এখন আপনি যদি ইউনিভার্সিটি ডরমেটরি চুজ করেন সেক্ষেত্রে 200 to 300 ইউরোর ভিতরে আপনার অ্যাভারেজ কস্ট পড়ে যায় মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি ডরমেটরিগুলোতে। এবং এই ডরমেটরিগুলোতে আসলে আপনার কী কী ফ্যাসিলিটি অ্যাড থাকে। অনেক ডরমেটরিতে আপনার জিম থাকে, তারপর ওয়াশিং মেশিন থাকে, তারপর হচ্ছে এই ইনক্লুসিভ লাইক ইউটিলিটিস বিলগুলো ইনক্লুসিভ থাকে এর ভিতরে। এখন আপনি যদি মনে করেন যে না আমি আরেকটু বেটার অ্যাকোমোডেশন চাই, সেক্ষেত্রে আপনি আসলে প্রিভাট অ্যাকোমোডেশন পছন্দ করতে পারেন, লাইক প্রাইভেট, অথবা জার্মানে বলে ভনুং গেমাইনশাফট অথবা সংক্ষেপে ভেগে। সো আপনি যদি এইটার কনসেপ্টটা হচ্ছে যে একটা অ্যাপার্টমেন্ট থাকবে, যে কোনো একটা স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট ভাড়া নিবে, তো তার আন্ডারে সকল কিছু থাকবে এবং সেই অ্যাপার্টমেন্টে 3-4টা রুম থাকবে। সো আদার 3-4টা রুম সে সাবলেট দিয়ে দেবে, আমরা যেটা বাংলাদেশে বলি সাবলেট। অন্য কোনো স্টুডেন্ট দেশে সিমিলার মেন্টালিটি অথবা সেম সাবজেক্ট অথবা সেম ফ্রেন্ড সার্কেলের ভিতরে অ্যালোকেটেড করে দিল অন্য রুমগুলো, এবং টোটাল যেই বাসার যে কস্টটা, অ্যাপার্টমেন্টের যে টোটাল কস্টটা, সেই কস্টটা তখন ডিস্ট্রিবিউট করে দেয় অল ওভার দ্য আদার রুমমেটস। তো এই ক্ষেত্রে যেটা হয়, এখানে একটা শেয়ার্ড কিচেন থাকে, শেয়ার্ড টয়লেট থাকে, আর হচ্ছে আপনার শেয়ার কিছু করিডোর থাকে। যেহেতু আপনার অন্যান্য রুমগুলোতে যাবেন, তো আপনার করিডোরও থাকে। স্টুডেন্ট ডরমেটরি এবং প্রাইভেট যে অ্যাপার্টমেন্টগুলো আছে, এই দুইটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম স্টুডেন্টরা চুজ করে থাকে। এখন আপনি যদি চান যে না আপনি আসলে আরও প্রাইভেসি চান, সেক্ষেত্রে এক রুমের ওয়ান রুমের অ্যাপার্টমেন্ট আছে। এই রুমগুলোতে হয় কি আপনার কিচেনটা আসলে মোস্ট অফ দ্য টাইম আপনার রুমের সাথেই লাগানো থাকে, টয়লেট আলাদা থাকে। সো এটাকে আমরা বলি ওয়ান রুম অ্যাপার্টমেন্ট। তো এইটার রেঞ্জ আসলে আপনার প্রায় 500 ইউরোর উপরে হয় মোরলেস। আর হচ্ছে যেটা হচ্ছে গেজুক্ত আমি যেটা বললাম, যেটা হচ্ছে আপনার ভনুং গেমাইনশাফটের আপনার ম্যাক্সিমাম 300 to 400 ইউরোর ভিতরেই আপনার কস্টটা হয়ে যায়। তো আপনারা বুঝেই গেছেন যে ডরমেটরি, ইউনিভার্সিটির ডরমেটরি, সেই ক্ষেত্রে 200 to 300 ইউরোর ভিতরে একটা রেঞ্জ থাকে। আর হচ্ছে ভনুং গেমাইনশাফট প্রাইভেট অ্যাপার্টমেন্ট বা জাস্ট রুম শেয়ার করে, এই ক্ষেত্রে আসলে সাবলেটে আপনি বলতে পারেন আপনার 300 to 400 ইউরোর একটা রেঞ্জ থাকে। আর যদি আপনি ওয়ান রুম অ্যাপার্টমেন্ট কমপ্লিটলি আপনার ওন প্রাইভেসি, সেক্ষেত্রে আপনি 500 ইউরোর উপরে যেতে হবে। সেকেন্ড যে কস্ট সেটি হচ্ছে ইন্স্যুরেন্স কস্ট। এখন ইন্স্যুরেন্স কস্ট দুই টাইপের হতে পারে, এটা লাইক প্রাইভেট এবং পাবলিক হতে পারে। আমি অবশ্যই রিকমেন্ড করবো পাবলিক ইন্স্যুরেন্স, বিকজ পাবলিক ইন্স্যুরেন্স আপনার A to Z সব কভার করবে। আপনার এখানে কোনো টেনশন নাই, আপনি জাস্ট হসপিটালে যাবেন, আপনার চিকিৎসা নিয়ে আপনি বাসায় চলে আসবেন। তো এই ক্ষেত্রে হয় কি যে প্রাইভেট ইন্স্যুরেন্সের বেনিফিটটা কি? প্রাইভেট ইন্স্যুরেন্সের বেনিফিটটা হচ্ছে আপনার প্রিমিয়াম অনেক কম থাকে। যেমন আমি যখন জার্মানিতে আসি, তখন আমি ডেফিনেটলি ফ্রম দ্য বিগিনিং টিল নাও আমি পাবলিক ইন্স্যুরেন্সে আসি। তো পাবলিক ইন্স্যুরেন্সে আমার যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন 91 ইউরো আমি পে করতাম। এখন আমি শুনছি স্টুডেন্টরা প্রায় 120 ইউরোর উপরে পে করে। সো একটু আস্তে আস্তে বাড়তেছে সব কিছুরই দাম। সো সেই ক্ষেত্রে আপনার ওদের প্রাইসটাও একটু, প্রিমিয়ামটাও একটু বেড়ে গেছে। তো প্রাইভেটে আবার এটা অনেক কম, আপনার মেবি 50 ইউরোর নিচে চলে আসে মান্থলি প্রিমিয়াম। বাট যেটা হয়, আপনি যদি প্রাইভেট ইন্স্যুরেন্সে আপনার বিল যে ব্যাপারটা, এটা অনেক সময় নেগোসিয়েশন করতে হয়। আমি যেহেতু এক্সপিরিয়েন্স আমি বলতে পারছি না, বাট আমি শুনেছি যে এই ক্ষেত্রে হয় কি আপনার ম্যাক্সিমাম টাইমই প্রাইভেট ইন্স্যুরেন্স আপনার সকল কস্ট নিয়ে নেয়।
আবার মাঝে মাঝে তারা হাফও পে করে, অথবা একটা 60-40 অথবা 50-50 এরকম পার্সেন্টেজ ওরা পে করে। তো সেই ক্ষেত্রে আপনাকে একটা অবশ্যই মনে রাখতে হবে, আপনি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আছেন জার্মানি, এই ক্ষেত্রে আপনার চিকিৎসার বিলও ওইরকমভাবে হবে, এটা বাংলাদেশের মতো হবে না। সো আপনার অনেক, ইটস ইউরো না, ম্যাটার অফ ইউরো, সো আপনার অনেক বিল হইতে পারে, আবার অনেক কম হইতে পারে। এখন আপনি জানেন না কী হইতে পারে, এটা ডিপেন্ড করে আপনার রোগের উপর। তো সেই ক্ষেত্রে আমি বলবো সেফ সাইড হচ্ছে আপনার পাবলিক ইন্স্যুরেন্স। আপনার পাবলিক ইন্স্যুরেন্সে মান্থলি প্রিমিয়ামটা একটু হাই হতে পারে, কিন্তু আপনার সব কিছু কভারেজ করবে। থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে ফুড কস্ট। এখন এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে, আপনার রুচি এবং আপনার চাহিদার উপর ডিপেন্ড করে। সো আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি দেখেছি ম্যাক্সিমাম 150 ইউরোতে হয়ে যেত একটা স্টুডেন্টের, ইভেন আমারও হয়েছে। বাট এখন যে জিনিসটা হচ্ছে কি, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আসলে বাংলাদেশেও যেমন ফুড কস্ট অনেক আপরাইজিং, এখানেও অনেক আপরাইজিং, আর সাথে ইনফ্লেশন রেট আছে। সো সব কিছু মিলে আমি দেখেছি একটা সিঙ্গেল স্টুডেন্ট এখন রাউন্ড অ্যাবাউট 200 থেকে 250 ইউরো মিনিমাম তার দরকার হয় তার মাসিক খরচের ক্ষেত্রে ফুড কস্টে। এখন আমি আগেই বলে নিছি যে এই ফ্যাক্টরগুলো আসলে আপ অ্যান্ড ডাউন করবে। এই যে ইউরোর যে ফ্যাক্টরটা 250 ইউরো ম্যাক্সিমাম, সেটা হচ্ছে আপনার আপনি কী রকম খাবার পছন্দ করেন। এখন যদি আমরা যেহেতু বাঙালি, আমরা ভোজন রসিক, আমরা অবশ্যই বাঙালি খাবার খেতে চাই। তো বাইরের দেশে আসলে এগুলো অনেকটা অ্যাভেলেবেল না। তো জার্মানিতে যদিও বড় বড় শহরে বাঙালি দোকান আছে, সেখান থেকে আপনি খাবার নিতে পারেন, আপনার যে বাঙালি যে সবজিগুলো, শাক, তারপরে মাছ। তো সেক্ষেত্রে হয় কি একটু খরচটা বেড়ে যায়, যেহেতু শখের দাম 80 তোলা, তো অবশ্যই আপনাকে বেশি দাম দিয়ে এগুলো পে করতে হবে। আর ডিপেন্ড করে আপনি আসলে বাহিরে কতদিন খান। লাইক আপনি মনে করলেন আজকে ইউনিভার্সিটি থেকে আসছেন, আজকে আপনি বাইরে খাবেন, তো লাঞ্চটা বাইরে করবেন, কোনো রেস্টুরেন্টে করবেন। এখন এরকম আসলে 30 দিন আপনি কতদিন রেস্টুরেন্টে যাবেন, সেটাও কিন্তু ফ্যাক্টর হিসেবে কাজ করবে আপনার এই কস্টটা আপ অ্যান্ড ডাউনের ক্ষেত্রে। আমার কাছে যেটা মনে হয় 250 ইউরোর বেশি আসলে হবে না, বাট এটা হতেও পারে। আমি বললাম যে এটা টোটালি ডিপেন্ড করে আপনার লাইফস্টাইলের উপর। ফোর্থ যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট। ডেফিনেটলি আপনার ট্রান্সপোর্টেশন কস্ট একটি মেইন ফ্যাক্টর হয় আপনার মাসিক আপনার এক্সপেন্সের ক্ষেত্রে। বাট আপনার জন্য একটি সুখবর হচ্ছে, আপনি যদি স্টুডেন্ট হয়ে জার্মানিতে আসেন, আপনাদের সমগ্র জার্মানিতে আসা যাওয়ায় কোথাও পাবলিক ট্রান্সপোর্টে আপনার কোনো রকম খরচ নেই, কারণ আপনি অলরেডি আপনার সেমিস্টার ফিতে আপনি খরচটা পে করে দিয়েছেন। সো সেমিস্টার টিকিটই আপনি সমগ্র জার্মানি আপনার ট্রান্সপোর্টেশন কমপ্লিটলি ফ্রি। সো আপনার অ্যাডিশনালি কোনো টিকিটস অথবা কোনো টিকিট বুকিং কিছুই করতে হবে না। আপনি জাস্ট নর্মাল যে রিজিওনাল যে ইন্টারসিটি যে কানেকশনের যে ট্রেনগুলো, বাস, তারপর ট্রাম, এগুলো সবই ফ্রি। বাট হ্যাঁ, আপনার যেটা হচ্ছে লং ডিস্টেন্স যে ট্রেন, লাইক আমরা এখানে বলি আইসি, তো এই লং ডিস্টেন্স ট্রেনগুলো আসলে যেগুলো স্পিডি ট্রেন হয়, বুলেট ট্রেন বলতে পারেন আপনারা, এগুলো কিন্তু এই টিকিটের বাইরে, আদার্স সব ইনক্লুডেড। সো নেক্সট যে কস্টটা আমরা বলবো সেটা হচ্ছে মোবাইল এবং ইন্টারনেট। এখন আমরা যেহেতু দেশের বাইরে থাকি এবং আমরা স্টুডেন্ট, আমাদের অবশ্যই ইন্টারনেট লাগবে এবং আমাদের মোবাইল ডাটা লাগবে। সো সেই ক্ষেত্রে আমরা এখানে জার্মানিতে আসলে মোবাইলে কন্ট্যাক্টই নিয়ে নিই, লাইক সিম কার্ডের কন্ট্যাক্টও নিতে পারেন। আপনার যদি মোবাইল না থাকে, আপনি মোবাইলের সাথে সিম কার্ডের কন্ট্যাক্ট নিয়ে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার একটা মান্থলি ফি দিতে হয়, দ্যাটস অল। সো এই ক্ষেত্রে আমি বলতে পারবো আপনি ম্যাক্সিমাম 20 ইউরো ধরতে পারেন আপনার মোবাইলের ইন্টারনেট কস্ট প্লাস মোবাইল অল নেট ফ্ল্যাট বলি আমরা। আপনি যে কোনো জার্মানির যে কোনো নাম্বারে ফোন দিতে পারবেন এবং সাথে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডাটা ভলিউম আপনি প্যাকেজ পাবেন। সো ম্যাক্সিমাম 20 ইউরোতে হয়ে যায়, কারণ আপনার ডরমেটরি এবং বাসাতে আপনি নর্মালি ওয়াইফাই ইউজ করেন। এখন যে ইন্টারনেট ওয়াইফাইয়ের কথা যেটা বলবো, তো ওয়াইফাই কস্ট একটু এখানে আপনার ডিপেন্ড করে যে আপনি কী পরিমাণ মেগাবাইটের ডাউনলোড স্পিডের উপর নেবেন। তো আমি যেটা মনে করি আপনার এই কস্ট 30 ইউরো নিচে হয়ে যাওয়ার কথা, কারণ আপনি যদি বিভিন্ন সার্ভিস প্রোভাইডার আছে, আপনার সেই সার্ভিস প্রোভাইডারের যে কস্টগুলো সেগুলো ডিপেন্ড করে, ওরা ভ্যারি করে আপনার প্যাকেজের উপর ডিপেন্ড করে। তো আপনি যতটুকু ডাটা অ্যান্ড ভলিউম নেবেন ততটুকুই কস্ট আপনাকে পে করতে হবে। সো 30 ইউরোর ভিতরে হয়ে যাওয়ার কথা। সো সব মিলে আপনার মোবাইল এবং ওয়াইফাই এই দুটো কস্টই 50 ইউরোর ভিতরে হয়ে যাবে। আমি এখন একটি হাস্যকর কস্টের কথা বলবো, যেটা আসলে আপনি না চাইলেও আপনাকে দিতে হবে। সেই বিলটার নাম হচ্ছে রেডিও বিল। জার্মানিতে আপনি রেডিও শুনেন অথবা না শুনেন, আপনাকে মান্থলি 17 ইউরো সামথিং পে করতে হবে। এবং এটা আসলে খুবই পেইনফুল, আমি আসলে এই কস্টটার কোনো অর্থ বুঝি না। এবং এটা শুধু আমি না, জার্মান থেকে শুরু করে এখানে যারা থাকে সবারই পে করতে হয়। তো হাস্যকর, এবং আপনি চাইবেন না দিতে, বাট আপনাকে দিতে হবে, এটাই রুলস, এবং এটা অত্যন্ত বিরক্তকর। এসেছি আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে। এখন যে কস্টটির কথা বলবো সেটা হচ্ছে আদার্স কস্ট। এখন এটা টোটালি ডিপেন্ড করে একটা মানুষের ব্যক্তি চাহিদা এবং তার ব্যক্তিত্বের উপর। এখন আপনি যদি আপনার পার্সোনাল লাইক ক্লোদিং যে শপিংগুলা, অথবা আপনি মনে করেন কোথাও ঘুরতে যাবেন, প্রাইভেট যে ঘোরার যেই ভ্যাকেশনস,
এবং আপনি যদি নিজে থেকে কোনো কস্ট আসে আপনার, যেমন জিম কস্ট, আপনার এখানে বিভিন্ন ফিটনেস সেন্টার আছে, সেখানে আপনার মানুষ রেজিস্টার্ড হয়, তার মান্থলি পেমেন্ট আসে, তো এগুলো টোটালি আদার্স কস্ট। এটা টোটালি ডিপেন্ড করে আসলে আপনার নিজের চাহিদা এবং ব্যক্তিত্বের উপর। সো আমি আসলে ফিক্স করে বলতে পারবো না এটা আসলে কীরকম খরচ হয়, কারণ এটা ব্যক্তি ভ্যারি করে। তো সেই ক্ষেত্রে আমি ইন টোটাল ম্যাক্সিমাম আমি বলতে পারি 80 ইউরো। আশা করি আপনারা সবাই এখন বুঝতে পারছেন যে একটা স্টুডেন্টের অন এভারেজ কী পরিমাণ খরচ হতে পারে জার্মানিতে। আমি আগেই বলেছি অ্যাকোমোডেশন টোটালি ডিপেন্ড করে আপনার উপর। আপনি যদি চিপে থাকতে চান তাহলে ডেফিনেটলি আপনার ডরমেটরি বেস্ট অপশনস। আপনি যদি না আর একটু ভালোভাবে থাকবেন তাহলে ডেফিনেটলি বনুং গেমাইনশাফ একটা অপশন। আর যদি তৃতীয়ত যা না আপনি একা থাকবেন, প্রাইভেসি মেনটেন করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওয়ান রুম অ্যাপার্টমেন্ট হচ্ছে বেস্ট অপশনস। সেকেন্ড, আপনার হচ্ছে ইন্স্যুরেন্স জার্মানিতে আমি বললাম যে পাবলিক ইন্স্যুরেন্স বেটার হয় নেওয়া, তো সেই ক্ষেত্রে 120 ইউরো or 25 ইউরো ম্যাক্সিমাম, আর প্রাইভেটে গেলে ম্যাক্সিমাম 50 to 80 ইউরো। আর থার্ড যে কস্ট সেটা হচ্ছে ফুড কস্ট। এটা টোটালি ডিপেন্ড করে, এখন যেহেতু একটু ইনফ্লেশন এবং সব কিছুর দাম, সো আমি আসলে অন এভারেজ বলে দিয়েছি 250 ইউরো আমার মতে। এর বেশিও যেতে পারে, এর কমও হতে পারে। দেন হচ্ছে আপনার ইন্টারনেট এবং মোবাইল বিল আপনার 50 ইউরো, আমি যেটা বললাম 50 ইউরো আপনি পার্সোনাল মোবাইল বিল এবং আপনার বাসার ওয়াইফাই দুইটা ম্যাক্সিমাম 50 ইউরোর ভিতর হয়ে যেতে পারে। আর আদার্স কস্ট হিসেবে আমি বলেছি 80 ইউরো আসলে আপনার এটা টোটালি ডিপেন্ড করে আপনার চাহিদার উপর। আপনি চাইলে আরও বাড়াতে পারেন অথবা আপনি কমাতে পারেন। এবং বিসাইড অল দিস এক্সপেন্সেস আমি বলেছি আপনার সেটা হচ্ছে আপনার সেমিস্টার কস্ট। তো সেমিস্টার কস্ট বছরে 2বারই দিতে হয় এবং 2 সেমিস্টার আমাদের জার্মানিতে প্রচলিত, উইন্টার এবং সামার মোস্টলি। তো এই ক্ষেত্রে আসলে 2 সেমিস্টার আপনার 380 ইউরো আমি ম্যাক্সিমাম বলেছি। আমার জানা মতো আমার প্রিভিয়াস ইউনিভার্সিটি যেখানে পড়ালেখা করেছি সেখানে এখন 330 ইউরো এরকম নেয়। সো তারপর ম্যাক্সিমাম 380 ইউরো বলে 2 সেমিস্টার 760 ইউরোস বলেছি। সো দিস আর দ্য মেইন কস্ট আপনার একটা স্টুডেন্টের জার্মানিতে। সো গাইজ, আশা করছি আমি আপনাদেরকে একটা আইডিয়া দিতে পেরেছি জার্মানিতে কী পরিমাণ খরচ হতে পারে। এবং আমার আগের ভিডিওতে আমি অলরেডি ডিসক্রাইব করেছি যে কী পরিমাণ ইনকাম হতে পারে ম্যাক্সিমাম এবং মিনিমাম। সো আপনি যদি এখন কম্পেয়ার করেন তো সেই ক্ষেত্রে আপনি ইজিলি বুঝতে পারবেন যে একটা স্টুডেন্ট পার্ট টাইম জব করলে এখানে ইজিলি সার্ভাইভ করা যায় জার্মানিতে। সো এই ক্ষেত্রে আসলে রকেট সায়েন্টিস্ট হইতে হবে না। আর যে বিষয়টা যেটা বলতে চাই যে আপনারা যদি আমার আগের ইনকামের ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন, তাহলে আপনারা ইজিলি আইডিয়াটা পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আমাকে। আর আপনার যদি কোনো সাজেশন থাকে অথবা কোনো প্রশ্ন থাকে অথবা কোনো বিষয় সম্পর্কে আপনি জানতে চান তাহলে ডেফিনেটলি আপনি কমেন্ট সেকশন ইউজ করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।